আচ্ছা, তো দেখো আমাদের আজকে সেকেন্ড প্রবলেম, এটা ওয়েল্ডিং এর ইসেন্ট্রিক অঙ্ক, এবং অঙ্কটা বেশ বড় একটা অঙ্ক যেখানে আমাকে মেইনলি অনেক কিছু কাজ করে আসতে হবে। এবং তোমাদের লাস্ট উইকে যেটা হচ্ছে, লাস্ট উইকে আমি এটার বেসিক আলোচনা করেছিলাম, যেটার মধ্যে একটা ফিগার ছিল, ফিগারের মধ্যে ধরো ওই যে সেন্ট্রয়েড বের করা, যে এক্স বার ওয়াই বার, তারপর তোমার হচ্ছে ডাইরেক্ট যে তোমার ফোর্সে এগেনস্টে ডাইরেক্ট যে রেজিস্ট্যান্স যেটা ছিল, সেই রেজিস্ট্যান্স অনুযায়ী তোমার হচ্ছে কিউ বের করা, তারপর তোমার হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর তোমার টর্শনের জন্য কিউ বের করা, দেন আলটিমেটলি কিউ বের করে তোমার হচ্ছে হয়তো ওই যে ওয়েল্ড সাইজ বের করতে হবে। তো অনেক কাজ এখানে আছে। তো অঙ্কটা একটু যাই। তো প্রবলেম ওয়ান, যেটা প্রবলেম ওয়ানটা একটু সিম্পল অঙ্ক। তো মেইনলি প্রবলেম ওয়ানটা বাদ দিয়ে আমি প্রবলেম টু করাচ্ছি, বিকজ প্রবলেম টুটা বুঝতে পারলে প্রবলেম ওয়ানটা ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? তো মেইনলি প্রবলেম টুটা বুঝাচ্ছি। তো প্রবলেম টু এর ফার্স্ট অঙ্কটা বুঝাই। অঙ্কটা কি দেওয়া থাকবে, যে অঙ্কটা কি বলা, যে ক্যালকুলেট দ্য ওয়েল সাইজ ফর দ্য ফলোইং কানেকশন শোন ইন ফিগার। তার মানে এখানে যেটা বলতে যাচ্ছে, যে এখানে তোমার হচ্ছে কি ওয়েল্ডিং এর একটা প্যাটার্নের ছবি দেওয়া আছে। যদিও এখানে দেখতে পাচ্ছ যে দাগ দেওয়া, সব দাগ দেওয়া, ডট লাইন উল্লেখ করা, সবগুলো রেজিস্ট্যান্স দেওয়া, এরকম আকারে পরীক্ষায় ফিগার থাকবে না। ফিগারটা কি থাকবে সেটা বলতেছি। শুধু তোমার ফিগার দেওয়া থাকবে, সোজা কথা। তো ফিগারের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে ওয়েল্ডিং আছে, এখানে ওয়েল্ডিং আছে, এবং এখানে ওয়েল্ডিং, তিনটা জায়গায় মেইনলি ওয়েল্ডিং করা, ঠিক আছে? তো এই যে ওয়েল্ডিং এর যে থিকনেস, এই যে থিকনেসটা যেটা আমরা একদম শুরুতে পড়ে আসছিলাম, যেখানে যে এই যে এস ছিল ওয়েল্ড সাইজ, তাই না? ওয়েল্ড সাইজ আমরা পড়ে আসছিলাম, যে এই যে ট্রায়াঙ্গুলার যে ওয়েল্ডিং হয়, এই ওয়েল্ডিং এর যে সাইজটা, এই এসটা আমাকে এখানে বের করতে বলা হচ্ছে, ঠিক আছে? তারপর তোমার কি বলা, যেখানে আমার বলা যে ইলেকট্রোড যেটা আমি ইউজ করব ওয়েল্ডিং করার জন্য, যে দ্যাট মিন্স যেই স্টিলটা গলায় আমি এখানে ওয়েল্ডিং করব, সেই ইলেকট্রোডের নাম দেওয়া যে E70XX। এবং E70XX বলতে কি বোঝায় সেটা অলরেডি আমি এখানে কিন্তু আলোচনা করে আসছিলাম, যে E70XX বলতে কি বোঝায়। তারপর অঙ্ক করানোর সময় আমি আবার ওই জিনিসটা বলবো। তো যাই হোক, আমার এই ইনফরমেশন দেওয়া এবং এই ফিগারটা দেওয়া, এখন বলা হচ্ছে আমাকে যে ওয়েল সাইজ বের করতে হবে, ঠিক আছে? ভালো কথা। তাহলে আমরা ফার্স্টে ফিগারটা বুঝি, যে ফিগারের মধ্যে কি দেওয়া থাকবে এবং ফিগারটা আমাকে কেমন আঁকতে হবে, ঠিক আছে? মনে রাখবে অবশ্যই পরীক্ষা হলে কিন্তু ফিগার আঁকতে হবে। তো ফিগারটা ভালো মতো বোঝার চেষ্টা করো কি বলতে যাচ্ছি। তোমাদের পরীক্ষা হলে যেগুলো যেগুলো দেওয়া থাকবে সেটা ফার্স্টে আলোচনা করি। যে এরকম ফিগার দেওয়া থাকবে, বুঝতে পারতেছো যে এখানে এই যে প্লেটটা, সাইডের যে প্লেটটা, সেটা মেইনলি একটা কাসেট প্লেট, তারপরে স্টিলের যে প্লেট, এটা তোমার নিচে দেওয়া। এবং এখানকার আরেকটা যে রেক্টেঙ্গুলার প্লেট, এটা হচ্ছে তোমার মেইন প্লেট, ঠিক আছে? এটা তোমার উপরে দেওয়া। এই প্লেটটা নিচে, এই প্লেটটা মেইনলি নিচে, এবং এই প্লেটটা কিন্তু উপরে আছে, ঠিক আছে? তো যেটা বলা, যে দুইটা প্লেটের মধ্যে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্ট দেওয়া হচ্ছে তোমার এখানে ওয়েল্ডিং করা হচ্ছে, এখানে ওয়েল্ডিং করা হচ্ছে, এবং এখানে দ্যাট মিন্স যেটা হ্যাচ করা সেই জায়গাটা ওয়েল্ডিং করা। এই ফিগার থাকবে। দ্যাট মিন্স তোমার হচ্ছে ফিগার থাকবে এরকম টাইপের, যে এই ফিগার দেওয়া, আর হচ্ছে গিয়ে এরকম টাইপের ফিগার দেওয়া। এই এইটুকুই জাস্ট ফিগার দেওয়া থাকবে, যে এখানটা ওয়েল্ডিং করা, এখানে এখানে হয়তো ওয়েল্ডিং করা, আর এখানে ওয়েল্ডিং করা, আর এখানে একটা লোড দেওয়া আছে। আর ধরো সবকিছু ডিস্টেন্স গুলো সবকিছু দেওয়া থাকবে, যা দেওয়া। এরকমই তোমাদের পরীক্ষা হলে ফিগার দেওয়া থাকবে, নাথিং এলস। এখানে তোমার দেখতে পাচ্ছ সবগুলো রেজিস্ট্যান্স দেওয়া, যে অ্যারো চিহ্ন দেওয়া, ডট লাইন দেওয়া, এখানে প্লাস দিয়ে সেন্ট্রয়েড দেখানো, এগুলো কিন্তু কিছু দেওয়া থাকবে না। তোমাকে পরীক্ষা হলে এগুলো কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনে কোন ফিগার দেওয়া গেল বোঝা গেল সবার? মনে রাখবা কোয়েশ্চেন কিন্তু ইলাবোরেট কিছু থাকবে না, সকল ডাইমেনশন থাকবে, ওয়েল্ডিং থাকবে, আর এখানকার এই যে এই লোড দেওয়া থাকবে 60 কিলোনিউটন, দ্যাটস ইট, আর কিছু দেওয়া থাকবে না। এখন আমরা কিভাবে বাকি অংশগুলো আঁকবো সেটা আমরা এক্সপ্লেন করি। তো দেখো, ধরো আমার ফিগার এরকম দেওয়া আছে, বুঝলাম। এখন আমরা জিনিসটা ধীরে ধীরে আগাই, যে আমাদের ফিগারে কোনটা কোনটা জিনিস আঁকতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে তোমার অবশ্যই যে ইয়েটা দেওয়া, যে ফোর্স দেওয়া, এই এক্সটার্নাল যে ফোর্স দেওয়া, এই ফোর্সের স্লোপ দেওয়া, যে হরিজন্টাল তোমার 3, ভার্টিক্যাল হচ্ছে 4, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এটার হরিজন্টাল কম্পোনেন্টের মান এবং ভার্টিক্যাল কম্পোনেন্টের মান বের করতে হবে। তো এটা তোমরা অলরেডি জানো, যে তোমার এখন তোমার ইনক্লাইন থাকলে সেটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কেমনে বের করতে জানো, অলরেডি এখানে দেওয়াই আছে। ফার্স্টে যেটা করতে হবে, যে তোমাকে এই দুটার ইউজ করে এখানটা অতিভুজের যে মান সেটা বের করতে হবে। এটা কেমনে বের করবো, যে √3² + 4², √3² + 4², দ্যাট মিন্স পিথাগোরাস ফর্মুলা। পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলে তুমি এই অতিভুজের মানটা পেয়ে যাবা। তো √4² + 3² করলে তোমার আসবে কি আসবে, এটা 5 আসবে। যে √3² + 4², এটা করলেই এখানে তোমার দেখবা 5 আসবে, ঠিক আছে? এই 5 মানে তোমার হচ্ছে কি এখানকার অতিভুজের মানটা। তো যাই হোক, আমি পেয়ে গেলাম, অতিভুজের মানটা পেয়ে গেলাম। এখন যেটা হচ্ছে যে আমার এটা মুছে দিই। যেটা হচ্ছে তোমার এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করি, তাহলে কি করব, তাহলে আমি অতিভুজের মানটা পেয়ে গেলাম। যে তাহলে 60/5, যেহেতু অতিভুজটা এটা ইনক্লাইন্ড, তো ইনক্লাইন্ড মান ভাগ দিব, এবং যে মানটা বের করতে চাবো সেই মান দিয়ে গুণ দিব। আমি বের করতে চাচ্ছি মেইনলি হরিজন্টাল মানটা, তাহলে কি করব, হরিজন্টাল যে কম্পোনেন্ট সেটাতে গুণ দিব। তাহলে 60/5 × 3,
যদি বলি ভার্টিক্যাল মানটা বের করতে তাহলে কি করতে হবে যে 60/5 ইনটু ভার্টিক্যাল মান এখানে 4 দেওয়া, তাহলে ভার্টিক্যাল 4 দিয়ে গুণ দিব, তাহলে বের হয়ে গেল। ঠিক আছে, তো এই যে মানটা এই ইনক্লাইন থেকে তোমার হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা তোমার স্লোপ আকারেও আসতে পারে অথবা অ্যাঙ্গেল আকারেও দিতে পারে। ধরো আমি একটা অ্যাঙ্গেল দিলাম, যে ধরো বললাম যে থিটা একটা অ্যাঙ্গেল, ধরো বললাম সাপোজ যে 30 ডিগ্রি, তখন কি করতে হবে পিএক্স কেন বের হবে, তখন পিএক্স তোমার বের হবে যে পি কস থিটা, আর তোমার যে এই পি বের হবে যে পি সাইন থিটা। ঠিক আছে, আবার সাপোজ যদি এমন হয় যে তোমার অ্যাঙ্গেলটা দাও এই জায়গায়, তাহলে কি হবে তখন তোমার পিএক্স হবে যে পি সাইন থিটা, আর পি বাই মানে হবে যে পি কস থিটা। তো যাই হোক এই জিনিসগুলো খেয়াল রাখবা যে তোমার এখানে কি দেওয়া ইনফরমেশনটা, স্লোপ দেওয়া নাকি তোমার অ্যাঙ্গেল দেওয়া। তো স্লোপ দিয়ে অথবা অ্যাঙ্গেল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তোমরা অলরেডি 2-1 শিখে আসছো, তারপর আমি এখানে এক্সপ্লেইন করলাম, ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আশা করি জিনিসটা ভুল করবে না কেউ, কারণ শুরুতে ভুল করে ফেলে কিন্তু অনেক নাম্বার কাটা চলে যায়, যত পরে ভুল করবা তত তোমার নাম্বার বেশি পাবা। তো যাই হোক, তাহলে তোমার ফার্স্টে আমরা কি করলাম, কম্পোনেন্ট গুলো বের করে ফেলতে পারলাম, পিএক্স এবং পিওয়াই আমরা এখান থেকে বের করতে ফেলতে পারবো। এখন যেটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যে আমাকে বুঝতে হবে যে আসলে যে কোন পয়েন্টটা সবচেয়ে ক্রিটিক্যাল। ঠিক আছে, যে এখানে ধরো দেখতে পাচ্ছ যে ওয়েল্ডিং এর যে এজ পয়েন্ট গুলা, এখানে একটা এজ পয়েন্ট আছে, এখানে একটা এজ পয়েন্ট, এখানে একটা এজ পয়েন্ট, এখানে একটা এজ পয়েন্ট, এখানে একটা এজ পয়েন্ট এবং এখানে একটা এজ পয়েন্ট। তো এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা সেটা আমাকে বের করতে হবে। তো সেটা বের করার জন্য কি করতে হবে, ফার্স্ট আমাকে সেন্ট্রয়েডটা বুঝতে হবে। ঠিক আছে, সেন্ট্রয়েড বুঝতে হবে কেমনে, সেন্ট্রয়েড ফার্স্ট আমাকে বের করতে হবে। তো কেমনে বের করে আমরা শিখে আসি, আমরা যে ফর্মুলা আমরা জানতাম, ফর্মুলাটা আমাদের কি ছিল, ফর্মুলা আমাদের ছিল যে এক্স বার ওয়াই বার, তোমরা অলরেডি শিখে আসছো জিনিসটা, যে 1-2 মেকানিক্স শিখে আসছো, তারপর এই জিনিসটা এক্সপ্লেইন করি যে কিভাবে আমরা কাজ করলাম। তো ধরো আমরা কি করব, ফার্স্ট আমরা সেন্ট্রয়েড বের করব, যে এই যে ওয়েল্ডিং করলাম এই ওয়েল্ডিং অ্যারেঞ্জমেন্টের সিজি কোথায় কাজ করবে সেটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল করি আমরা, যে এখানে তোমার হচ্ছে গিয়ে সামেশন অফ, আমার যেটা ফর্মুলা ছিল যেটা আমরা অলরেডি লাস্ট উইকে আলোচনা করে আসছিলাম, যেখানে টাইপের ফর্মুলা ছিল যে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এল এক্স ডিভাইড বাই সামেশন অফ এল, আর y bar is equal to summation of ly divided by summation of l। তো এটাই আমি ইউজ করলাম এখানে সেম ফর্মুলা। তাহলে কি করতে হবে, আমরা একটা বেস ধরে নিব, যেহেতু আমরা x বার, তাহলে আমরা কি করব, আমরা x এর দিকে একটা বেস ধরবো যে কোনটা সাপেক্ষে বের করব। তো ধরো ধরে নিলাম ফার্স্টে যে আমার বেস হচ্ছে সাপোজ যে যেহেতু x বার তার মানে y দিকে বেস ধরতে হবে, তো ধরলাম সাপোজ যে এটা তোমার হচ্ছে বেস। ঠিক আছে, আমরা এটা এই লাইন সাপেক্ষে আমরা বের করব। আবার ধরো সাপোজ y এর জন্য ধরো আমরা ধরলাম এটা বেস, যে আমরা এই লাইন সাপেক্ষে আমরা সেন্টারটা বের করব, যে এই যে সেন্টারটা এখানে বা এখানে হবে সেটা আসলে কোনটা সাপেক্ষে হবে, এখানে যে মানটা বের করবে এই মানটা আসলে কোন লাইনের সাপেক্ষে। তো এরকম একটা আমরা বেস ধরে নেব, ধরলাম এটা যেমন যে কোনো জায়গায় হতে পারতো, এখানে আমি এখানে জাস্ট ধরলাম, তুমি চাইলে এখানে ধরতে পারতা, এখানে ধরতে পারতা, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ধরবা সেভাবে মানটা আসবে। তো ধরে নিলাম ফর এক্সাম্পল আমি এখানে ধরলাম x এর জন্য বেস, আর এটা ধরলাম তোমার হচ্ছে y এর জন্য বেস। ঠিক আছে, যে যে লাইনের সাপেক্ষে আমি এই সেন্টারটা বের করব, তাহলে কি হচ্ছে আমার যে সামেশন অফ lx ডিভাইড বাই সামেশন অফ l। তো সামেশন অফ l মানে তোমার লেন্থ, আর x তোমার হচ্ছে গিয়ে এই বেস থেকে যেটা করব, যে ওয়েল্ডিং করব সেটা তোমার ওই যে সেটা সেন্টার পর্যন্ত ডিসটেন্স। তো বুঝতেই পারছো যে এই ওয়েল্ডিং এর সেন্টার হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, তারপরে এই ওয়েল্ডিং এর জন্য সেন্টার হচ্ছে এই পয়েন্টটা, দ্যাট মিন্স এই ওয়েল্ডিং এর সিজি আর কি। আবার এই ওয়েল্ডিং এর সিজি তোমার হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, তাই না, ঠিক মাঝখানে, যেহেতু লেন্থ মাঝখানে। আমরা আগেই বলছিলাম যে আমরা ওয়েল্ডিং এ কিন্তু আমরা একটা লাইন হিসেবে চিন্তা করব, ওয়েল্ডিং এর একটা থিকনেস আছে, থিকনেস আসলে খুবই নগণ্য, আমরা একটা লাইন আকারে চিন্তা করব। তো লাইনের কি হবে, লাইনের সেন্টারটা অবশ্যই মাঝখানে হবে, তাই না, যদি এটা এল হয় ডিসটেন্স, তাহলে সেন্টার কোথায় হবে, এটা হবে তোমার l/2 ডিসটেন্সে। সেভাবে আমি জিনিসটা বের করি। তাহলে ফার্স্ট টাইম কি করলাম, যে আমি ধরো এই লাইন সাপেক্ষে বের করলাম, তাহলে কি হবে, ফার্স্ট যেহেতু সামেশন অফ lx, তাহলে কি হবে লেন্থ, দ্যাট মিন্স এটার লেন্থ ইনটু কি এই লাইন থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, আমার x এর দিকে কোনো ডিসটেন্স নাই, তাহলে কি হচ্ছে ইনটু 0 হচ্ছে, প্লাস তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট ধরো এটা আসলাম এই লাইনটা, কি হচ্ছে তোমার এই লেন্থ, তাই না, এই লেন্থ ইনটু কি হচ্ছে যে এই লাইন থেকে এই পর্যন্ত তোমার ডিসটেন্সটা, এই যে এই পর্যন্ত ডিসটেন্স x যেটা। তো এখানে তোমার হচ্ছে কি তাহলে কি হলো 60, তোমার হচ্ছে কি 60 তোমার হচ্ছে কি এইটার লেন্থের মান, ওয়েল্ডিং এর লেন্থের মান এই যে l, আর x তোমার হচ্ছে কি এই ডট লাইন থেকে এই সিজি পর্যন্ত ডিসটেন্সটা। তো কত হচ্ছে ডিসটেন্সটা কি হবে যে 70, এই যে 70 দেওয়া আছে নিচে 70 প্লাস কি হবে 60/3, তাহলে কত হচ্ছে তোমার 30। তাহলে 70 প্লাস 30 গুলো কত হয়, আমার আসলে 100, তার মানে এই 100 হচ্ছে মেইনলি x এর মান। তাহলে কি হয়ে গেল যে আমি এটা পেয়ে গেলাম যে l ইনটু x, এবং দেখো এখানে যে মান আসবে এখানে কিন্তু হুবহু সেম মানে আসতেছে, কারণ এখান থেকে এই পয়েন্টের সিজি যে ডিসটেন্স আছে, এখানে এই পয়েন্ট থেকে সিজি, এই পয়েন্টের সিজি একই ডিসটেন্স। কারণ কি, কারণ দুটারই তোমার এখানকার লেন্থ হচ্ছে 60 মিলিমিটার ছিল। তাহলে কি হলো, আমি সামনের জন্য 2 গুণ দিলাম, যেহেতু তোমার সেম এই জন্য 2 গুণ দিচ্ছি। যদি আমার সেম না হতো তাহলে হয়তো আমি আলাদা কাজ করতাম। তো যাই হোক আমি এভাবে করে কি করলাম, তো উপরে সবগুলো সামেশন অফ l ইনটু x করলাম,
ডিভাইড বাই সামেশন অফ এল, সকল ওয়েল্ডিং এর লেন্থের যোগফল। তার মানে 120 প্লাস 60 প্লাস এই 60, ঠিক আছে? তার মানে 120 ইনটু 2 ইনটু 60 করলে যা হয়, তার করার পর কি আসলো যে আমার এক্স বারের মান আসলো 50 মিলিমিটার। তার মানে এই লাইন থেকে শুরু করে 50 মিলিমিটার দূরে, এখান থেকে 50 মিলিমিটার দূরে কোন জায়গায় আমার কি হবে, এইটার সিজি কাজ করবে। আমরা এক্স বারের মানটা পেয়ে গেলাম। সিমিলারলি ওয়াই বার বের করি, একই কাজ, যে আবারও আমরা এই লাইনের সাপেক্ষে বের করব। আমরা ধরে নিলাম যে আমরা এটা বেস, যে আমরা এই বেস সাপেক্ষে বের করব। কেউ যদি সাপোজ এটাকে বেস ধরতা, সেটা ওকে, কোনো সমস্যা নাই। তুমি বেস যেটা ধরবা সেখান থেকেই মানটা আসবে। তো বেস একটা ধরলেই হলো। তো আমি ধরলাম সাপোজ যে এটা হচ্ছে আমার বেস, আমি এই লাইনের সাপেক্ষে দেখবো যে কত উপরে আমার সিজিটা কাজ করবে। আবারও সেম জিনিস, যে লেন্থ ইনটু তোমার ডিসটেন্স। ফার্স্টে ধরো আমি এটাতে আসলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তাই না, তিনটা পয়েন্ট। তাহলে কি হবে, যে এটা লেন্থ কত, এই ওয়েল্ডিং এর লেন্থ ধরো এটা 1 নম্বর ওয়েল্ডিং, এটা তোমার বললাম 2 নম্বর ওয়েল্ডিং, এটা তোমার 3 নম্বর ওয়েল্ডিং ধরলাম সাপোজ। তাহলে কি হলো যে L1 ইনটু x1, তাহলে L1 এর মান কত, L1 এর মান তোমার হচ্ছে এখানে দেওয়া 120 মিলিমিটার ইনটু কি x1, তার মানে এই বেস থেকে এই ডট সিজি পর্যন্ত ডিসটেন্স কত হচ্ছে, তাহলে এটা তো 120, তাহলে 120 এর অর্ধেক 60, তাহলে x1 y1 পেয়ে গেলাম। তারপর তোমার হচ্ছে কি L2 ইনটু y2, তাহলে 2 হচ্ছে এটা, তাহলে 2 এর লেন্থ যেটা, লেন্থের মান 60 মিলিমিটার, আর তোমার হচ্ছে কি y2 যেটা, দ্যাট মিন্স এই বেস থেকে এই যে সিজি পর্যন্ত টোটাল ডিসটেন্স 120 মিলিমিটার, তাহলে আমি 120 দিয়ে গুণ দিলাম y2 এর মানটা, প্লাস তোমার হচ্ছে কি L3 ইনটু y3, তাহলে L3 মান 60 মিলিমিটার, আর y3 তো নাই, কারণ দেখতে পাচ্ছ বেস আর এই পয়েন্ট একই জায়গায়, এই জন্য তোমার ডিসটেন্স 0। তাহলে 0 লিখলাম, ডিভাইড বাই সবগুলা লেন্থ যোগফল, তাহলে 120 প্লাস 60 প্লাস 60 সব যোগ করে কত আসলো, আমার আসলো মানে সব যোগ করার পরে ক্যালকুলেশন করার পরে আসলো আমার 60 মিলিমিটার। তাহলে কি পেয়ে গেলাম, আমি সিজি পেয়ে গেলাম, যে তোমার এই লাইন থেকে তোমার হচ্ছে গিয়ে এদিকে 50 মিলিমিটার দূরে, এবং এই লাইন থেকে তোমার হচ্ছে 60 মিলিমিটার উপরে আমার কি হবে, সিজিটা হবে। তো এই সাপেক্ষে কি করলাম, আমি এই সিজিটা বের করে ফেললাম। তো সবাইকে বুঝতে পারলা যে এক্স বার এবং ওয়াই বার কিভাবে করলাম? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা সিজি পেয়ে গেলাম। এখন আমাদের সেকেন্ড স্টেপ, যে আমরা এখন বুঝবো যে কোন পয়েন্টটা ক্রিটিক্যাল। তাহলে কি হয়ে গেল, আমাদের এই সিজি বের হয়ে গেল। এখন কাজ কি, আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি, প্রত্যেকটা যে আমার ওয়েল্ডিং এ এজ পয়েন্ট ছিল, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, 6টা যে পয়েন্ট ছিল, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই 6টা পয়েন্ট থেকে কি করব, আমরা এই সিজি পর্যন্ত আমরা ডট লাইন টানবো। তো টানলাম, সব ডট লাইন টানলাম, সব গোলার পয়েন্ট থেকে আমি ডট লাইন টানলাম। এই প্রত্যেকটা ওয়েল্ডিং এর এজ পয়েন্ট থেকে আমি কি করলাম, মেইন যে সিজি ছিল, যেটা মাত্র বের করলাম এক্স বা ওয়াই বার করে, সেই পর্যন্ত ডট লাইন টানলাম। এখন আমাকে দেখতে হবে যে আমার যে কোন পয়েন্টটা ক্রিটিক্যাল, এই 6টা পয়েন্টের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা। তো কেমনে বুঝবো, আমরা অলরেডি শিখে আসছিলাম যে আমরা এটার ডাইরেক্ট রেজিস্ট্যান্স এবং টরশনাল রেজিস্ট্যান্স দুটোই আমরা দেখবো। তো ঠিক আছে, আমরা দেখি তাহলে। তো ধরো সাপোজ যে এটা তোমার দেখতে পাচ্ছ, এখানে তোমার ফোর্সটা এইভাবে ইনক্লাইন কাজ করতেছে, তার মানে কি হবে, এখানকার ডাইরেক্ট রেজিস্ট্যান্স কি হবে, ঠিক এটার প্যারালাল এবং অপোজিট ডিরেকশন হবে। তো সেভাবে করলাম, তাহলে এই পয়েন্টের কি হবে, যে এটারই প্যারালাল হবে, জাস্ট অপোজিট ডিরেকশন। তাহলে এটা আঁকলাম ডাইরেক্ট রেজিস্ট্যান্স, এই একটা আঁকলাম। তারপর এখানেও সেম জিনিস, এটা আঁকলাম ডাইরেক্ট রেজিস্ট্যান্স। তারপর এটাও আঁকলাম, যেটা কি হবে, এটারই প্যারালাল এবং অপোজিট ডিরেকশন, এটা আঁকলাম। তারপর তোমার এটা আঁকলাম, তারপরে এটা আঁকলাম, তারপর তোমার হচ্ছে কি এটা আঁকলাম। তাহলে আমার কি হয়ে গেল, সকল পয়েন্টের জন্য আমার ডাইরেক্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই হয়ে গেল। এখন কি, যে এই যে ফোর্সটা, এটা তো আসলে এই সিজি তে যাচ্ছে না, তাই না, সিজি থেকে দেখতে পাচ্ছ অনেক দূরে এই ফোর্সটা ক্রিয়েট করতেছে। তার মানে কি, এখানে অবশ্যই তোমার টরশন কাজ করবে। তো টরশনটা কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, কেমনে বুঝবো আমরা? দেখতে পাচ্ছ যে তুমি যদি এই পয়েন্টে আঙ্গুল রাখো, আঙ্গুল রেখে চিন্তা করো যে এই পয়েন্টে ফোর্স দিতে কি হচ্ছে, বুঝতেই পারছো ইজিলি, যেটা ক্লকওয়াইজ করতেছে। তার মানে এই ফোর্সের কারণে এই প্লেটটা ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে কি করতে হবে, আমাকে সকল ওয়েল্ডিং গুলাকে কি করতে হবে, আমার অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তো ঠিক আছে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দেই। তাহলে আমরা এখন আমাদের কাজ কি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিব। কেন দিতে হবে, যেটা বললাম যে আমি আগে ডট লাইন টেনে আসছিলাম, এখন প্রত্যেকটা পয়েন্টে কি করবো, আমি এই ডট লাইনের উপরে আমি পারপেন্ডিকুলার লাইন আঁকবো, এবং সেই পারপেন্ডিকুলার লাইনটা এমন ভাবে আঁকবো যেন তোমার ওটাতে বুঝতে পারি যে এই পয়েন্ট সাপেক্ষে যেন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তো ঠিক আছে, আমরা আঁকি। দেখতে পাচ্ছ ফার্স্টে ধরো এই পয়েন্টে আসলাম, তো এটা যেহেতু ক্লকওয়াইজ করতেছে, আমাকে মনে রাখতে হবে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তো ঠিক আছে, ডট লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন, তো দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার লাইন হতে পারে এইদিকে অথবা এইদিকে। তো অবশ্যই এইদিকে দিচ্ছি, কারণ এদিকে দিলে কি হচ্ছে, সেটা তোমার এই পয়েন্ট সাপেক্ষে আমার অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে, কারণ আমি আগেই বলছি যে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে আমি এটা আঁকলাম। সিমিলারলি এটা ডট লাইন, এই ডট লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন, এটা আঁকলাম। কেন এটা আঁকলাম, কারণ তোমরা বুঝতে পারছো, যেটা আমি আগে বললাম যে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তো এই পয়েন্ট সাপেক্ষে এইদিকে ফোর্স দিলে কি হচ্ছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। সিমিলারলি এটাও আঁকলাম এভাবে, যেদিকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়। সিমিলারলি এটা আঁকলাম। সবগুলো কিন্তু তোমার
এই ডট লাইনের উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে? ডট লাইনের উপর পারপেন্ডিকুলার, একদম 100% মানে মেজারমেন্ট করে রাখতে হবে না, জাস্ট চোখের আন্দাজে আঁকবা, ঠিক আছে? এখানে কোনোটাই কিন্তু আমার 100% এক্সাক্ট মেজারমেন্ট করে আঁকা নাই, জাস্ট আমি চোখের আন্দাজে ডট লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন আঁকছি এবং এটার মধ্যে আমি এটা আঁকলাম, ঠিক আছে? তো আমি কি করলাম, সবগুলো এঁকে ফেললাম। এখন তোমরা নিজে বুঝতেছো যে তোমার যে এখন খেয়াল করে দেখো যে অ্যাঙ্গেল যেগুলা, ঠিক আছে? অ্যাঙ্গেল মনে রাখবা যে অ্যাঙ্গেল কখনো 180 বেশি হবে না, অ্যাঙ্গেল তোমার হবে 0 থেকে 180 পর্যন্ত। অ্যাঙ্গেলে 180 হয়ে গেলে তখন অ্যাঙ্গেলটা কিন্তু অপোজিট হবে। দ্যাট মিন্স আমি যেটা বলতে যাচ্ছি, যদি দুটো ফোর্স থাকে এরকম টাইপের, এখানে একটা ফোর্স এবং ধরো এখানে একটা ফোর্স, এখন অনেকে কোশ্চেন করতে পারো যে অ্যাঙ্গেলকে আমি এটা নিব নাকি এটা নিব। তো মনে রাখবা যে অ্যাঙ্গেল কখনো কি হবে না, অ্যাঙ্গেল কখনো 180 বড় হবে না, কারণ তুমি নিজে বুঝতে পারতেছো যে এখানকার এই ফোর্স এবং এই ফোর্সের যে রিঅ্যাকশনটা সেটা অবশ্যই কাজ করবে কোথায়, অবশ্যই কাজ করবে এই দিকে, তাই না? কখনো সেটা এদিক কিন্তু কাজ করবে না। তো তার মানে বুঝতে পারছো যে অবশ্যই অ্যাঙ্গেলটা 180 বড় হবে না, অ্যাঙ্গেলটা 180 ছোট হবে এবং 180 ছোট দিকে যে অ্যাঙ্গেলটা সেদিকেই আসলে তোমার হচ্ছে গিয়ে ওই ফোর্সটা কাজ করবে। তো সেভাবে বুঝতে পারছো যে তোমার দেখতে পাচ্ছ যে এখানকার অ্যাঙ্গেল ধরো বলতে গেলে প্রায় কত, ধরো এটাই বলি ফার্স্টে। তো এখানকার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এটা, ধরো আমি একটা অন্য কালার দেখি, ধরো আমি কি কালার, ধরো বেগুনি কালার দিলাম। ধরো এটার অ্যাঙ্গেল হচ্ছে এইটা অ্যাঙ্গেল, তারপর ধরো এটার অ্যাঙ্গেল হচ্ছে এটা, তারপর ধরো এটার অ্যাঙ্গেল তো এপাশে ওই পাশে বলতে পারতো দুটোই কাছাকাছি 180 মতনই তুললাম এটা। তারপর এটার অ্যাঙ্গেল ধরো এইটা, এটার অ্যাঙ্গেল ধরো এইটা, এবং এখানে ধরো অ্যাঙ্গেল তো 0 বলতে গেলে। তো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল, আমাদের ক্রাইটেরিয়া কি ছিল, ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে আমাদের ডিসটেন্স বুঝতে হবে এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বুঝতে হবে, ঠিক আছে? তো আপাতত ধরো এখানে ডিসটেন্স তো ধরো আমাদের মান জানা নাই যে কোনটা আসলে কি হবে না হবে, ওভাবে বুঝতে পারতেছি না। তো বুঝতে পারছো যেটা, যে আমরা যদি ডিসটেন্স কল্পনা করি তাহলে বুঝতে পারছো যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম ডিসটেন্সে আছে, ঠিক আছে? যে এই যে দেখতে পাচ্ছ ডিসটেন্স কিন্তু অনেক দূরে দূরে, তাই না? ডিসটেন্স ডট লাইন ডিসটেন্স গুলো, এই ডিসটেন্স বলতে কিন্তু কোনটা বোঝাচ্ছে, ডট লাইন গুলো বোঝাচ্ছে যে এই সিজি থেকে এই প্রত্যেকটা এজ পয়েন্টের ডিসটেন্স কোনটা। তো দেখতে পাচ্ছ ডিসটেন্স বড় কোনটা, যে এটা বড় এবং এটা বড়, তার মানে এই দুটার মধ্যে কোনো একটা হয়তো ক্রিটিক্যাল হবে, যে যেটা আমার হয়তো ওয়েল্ডিং আগে ছিটবে। তো বুঝলাম যে আইদার এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড কনসিডারেশন আসি যে কোনটার অ্যাঙ্গেল আমার হচ্ছে কি মিনিমাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে এটার অ্যাঙ্গেল যা, এটার অ্যাঙ্গেল কি আরো কম, তাই না? তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হবে কোনটা, এই পয়েন্ট সবচেয়ে ক্রিটিক্যাল হবে, যে এই পয়েন্টে দেখতে পাচ্ছ ডিসটেন্সও বেশি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গেলও সবচেয়ে মিনিমাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট আসলে কোনটা হচ্ছে, সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আসলে এই পয়েন্টটা। তার মানে আমাকে যখন ওয়েল্ডিং কাজ করতে হবে, ওয়েল্ডিং কাজ করার সময় আমাকে এই পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টের সাপেক্ষে আমার কাজ করতে হবে। তাহলে সবাই জিনিসটা ক্লিয়ার হলো কিভাবে কাজটা করলাম? এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? থাকলে বলো। স্যার এখানে আমাদের কি টরশন বোঝাতে আপনি ডাবল অ্যারোহেড দিয়েছেন নাকি এখানে দুইটা ফোর্স? না না, টরশন বোঝানোর জন্য ডাবল অ্যারো দিছি, কারণ এই অ্যারো আর এই অ্যারো কোনটা টরশনাল। এখানে তোমার একটা অ্যারো যেটা সেটা মেইনলি ডাইরেক্ট রেজিস্ট্যান্স, আর ডাবল অ্যারো মেইনলি তোমার হচ্ছে টরশনাল রেজিস্ট্যান্স। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি ডাবল অ্যারো দিছি, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার যে আমাদের এই পয়েন্টটা ক্রিটিক্যাল, ঠিক আছে? তাহলে আমরা আগাই। তো মনে রাখবা যেটা, যে আমি এখানে কিন্তু কোশ্চেনে উল্লেখ করি নাই যে আমাকে স্পেসিফিক কোন পয়েন্টের জন্য বের করতে হবে। তো যদি উল্লেখ না করি সেক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য বের করতে হবে। আর সাপোজ যদি পরীক্ষা হলে ধরো আমি সবগুলা পয়েন্টে একদম এই যে ওয়েল্ডিং এর এজ পয়েন্টের নাম দিয়ে দিলাম, যে সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এখন তোমাকে বললাম যে সাপোজ যে এফ ই, মানে এই এফ ই না সরি, ই পয়েন্টের জন্য তোমার কিউ এর মান কত। আমি সাপোজ কোশ্চেন করলাম যে কিউ ই, ঠিক আছে? কিউ ই এইটা বের করতে হবে। ধরো এরকম আমি এই ওয়েল্ডিং চাইলাম না, এই পার্টটা ধরো বাদ, ঠিক আছে? এই পার্টটা ধরো বাদ, আমি এই পার্ট চাই না, আমি তোমাকে বললাম যে কিউ ই বের করতে হবে। তখন তোমাকে কিন্তু ওই যে পয়েন্টটা ক্রিটিক্যাল সেই পয়েন্টটা কিন্তু লাগতেছে না, কারণ আমি চাইছি কিউ ই। ধরো এটা বললাম এ, এটা বললাম বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, তার মানে আমি চাচ্ছি কোশ্চেনে এই পয়েন্টটা যেন বের করতে। তখন তোমাকে স্পেসিফিক শুধুমাত্র এই পয়েন্টে কাজ করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে বুঝাবো, যে এটা কিভাবে করতে হবে। তার মানে চেঞ্জ যেটা আর কি, যে অলওয়েজ যেভাবে থাকবে যে তোমাকে হয়তো ক্রিটিক্যালটার জন্য বের করতে হবে তাকে কিন্তু না। তোমাকে অনেক সময় এরকম হতে পারে যে সাপোজ তুমি হয়তো তোমার যে জাজমেন্টটা, ইনিশিয়াল যে জাজমেন্ট, যে আমরা যে বলতেছি যে আসলে এই পয়েন্টটা ক্রিটিক্যাল, অনেক সময় এমন কেস আসতে পারে যে আমরা হয়তো বুঝতে পারতেছি না যে আসলে কোন পয়েন্টটা ক্রিটিক্যাল হবে, এই পয়েন্ট হবে নাকি এই পয়েন্ট হবে, আমরা ধরতে পারতেছি না। দুটোই হয়তো অ্যাঙ্গেল সেম, দুটোই হয়তো তোমার ডিসটেন্স মনে হচ্ছে কাছাকাছি, তাহলে আসলে কোনটা হবে মিনিমাম, কোনটা বেশি ক্রিটিক্যাল হবে আমরা বলতে পারতেছি না। সেক্ষেত্রে হয়তো তোমাকে দুটোই হয়তো বের করতে হবে, বের করে বুঝতে হবে। এই জন্য পার্টিকুলার কোন পয়েন্টে কি হবে সেটা কিন্তু ওরকম চাও আসতে পারে, ঠিক আছে? তো সেটা একটু পরে বোঝাচ্ছি যে আসলে ওরকম আসলে কি করতে হবে। তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে আমরা এখানে যেহেতু বলা শুধুমাত্র ওয়েল্ড সাইজ বের করতে হবে, কোনো ক্রিটিক্যাল পয়েন্টের কথা উল্লেখ নাই, তার মানে আমাকে মানে ওরকম স্পেসিফিক কোনো পয়েন্টের কথা উল্লেখ নাই, তার মানে আমাকে ক্রিটিক্যাল পয়েন্টের সাপেক্ষে বের করতে হবে। তো ধরো আমি তাহলে পিএক্স পিওয়াই বুঝাই ফেললাম এবং আমরা সেন্ট্রয়েডের ব্যাপারটা বুঝাই ফেললাম। এখন হচ্ছে আমাদের
যে স্ট্রেট ফরওয়ার্ড যে অঙ্ক ছিল, যে ওই যে পার্টিকুলার জায়গাটার সবগুলার যে ডাইরেক্ট তোমার ওই যে কিউ বের করতে হবে ফর ডাইরেক্ট রেজিস্ট্যান্সের জন্য, আর টরশন এর জন্য আমাকে বের করতে হবে, সেটা আমি এখন ডাইরেক্ট বের করি। তো কিউ ডিএক্স ফার্স্টে বের করি। কিউ ডিএক্স এর ফর্মুলা কি ছিল, যে আমাদের পিএক্স বাই সামেশন অফ এল ছিল, যেটা এখানে অলরেডি এক্সপ্লেইন করে আসছিলাম, যে এই পার্টগুলো ইজি, কিউ ডিএক্স কিউ ডিওয়াই এগুলো ইজি, এগুলো ইজিলি পারা যায়, যে পিএক্স বাই সামেশন অফ এল আর কি ডিওয়াই বললে পিওয়াই বাই সামেশন অফ এল। তো সেটা বের করি। তাহলে আমাদের পিএক্স এবং পিওয়াই অলরেডি এখানে বের করে রাখছি, যে 30 কিলোনিউটন আর 40 কিলোনিউটন। তো কিলোনিউটন যেহেতু, তো আমরা নিউটনে কাজ করব, দ্যাটস ওয়াই আমরা কি করব, কিলোনিউটন করতে হলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তো কি করলাম, 30 সঙ্গে আমি 1000 দিয়ে গুণ করলাম, ডিভাইড বাই সামেশন অফ এল, যে তিনটা যে ওয়েল্ডিং, এটা সরি এই অঙ্কটা, তো সামেশন অফ এল যেটা, যে আমার তিনটা যে ওয়েল্ডিং ছিল সবগুলো মান যোগ করে যা হয়, এখানে ছিল 120, এখানে ছিল 60, এখানে ছিল 60, তো তিনটা ওয়েল্ডিং যোগ করলে কত হয়, আমার হয় 240। এখানে ডাইরেক্ট 240 একবারে লিখছি, ঠিক আছে। তো তাহলে পিএক্স বাই তোমার হচ্ছে গিয়ে ওই যে সামেশন অফ এল, তো যে মান আসে যে 150 নিউটন পার মিলিমিটার, আবার আমি করলাম কিউ ডিওয়াই বাই সামেশন অফ এল। তো পিওয়াই ছিল, পিওয়াই কে ওই যে 1000 গুণ করলাম এবং সামেশন অফ এল দিয়ে ভাগ করলাম, তাহলে আসছে আমার 200 নিউটন পার মিলিমিটার। তাহলে আমার কি হয়ে গেল, আমার কিউ ডিএক্স এবং কিউ ডিওয়াই বের হয়ে গেল। তো এই কাজ আমার শেষ। এখন আমার টরশনটা বের করি, টি, আমার এখানে যে টরশন হচ্ছে সেটা বের করি। তো দেখতে পাচ্ছ যে এখানে তোমার, আমি যদি টরশন বের করতে চাই, টরশন বের করার জন্য কি করতে হবে, যে আমি যদি ডাইরেক্টলি বের করতে চাই, একবারে ধরো এটা মাধ্যমে বের করতে চাই, তাহলে কি করতে হবে, যে এটাকে আমি যদি এক্সটেন্ড করি এবং আমার এই পারপেন্ডিকুলার লাইনটার মান লাগবে, যে এই সিজি থেকে এই যে তোমার ফোর্সের পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স। কারণ আমরা জানি যে মোমেন্ট কি, ধরো টি বলে মোমেন্ট, এটা কি হচ্ছে, যে তোমার ফোর্স ইনটু তোমার হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাই না। তো ফোর্সের মান আমরা জানি 60, কিন্তু এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এই যে মানটা, সেটা তো আমরা জানি না। তো কি করতে হবে, এই জন্য আমরা এইভাবে আগাবো না, আমরা যেটা করবো যে আমরা এটাকে দুটা পার্টে ভাগ করবো, যে আমরা এফ এক্স দিয়ে কাজ করবো এবং এফ ওয়াই দিয়ে কাজ করবো। তো অলরেডি তোমাদের এটা ভোল্টের সময় পার্ট ছিল, তোমরা অলরেডি জিনিসটা জানো। তারপরে জিনিসটা আবার এক্সপ্লেন করি, যে আমরা যেটা করবো এখন, ধর আমি ওই যে অঙ্কের ওখানে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে এটা রাখি, সামনাসামনি রাখি। হ্যাঁ, তো যেটা তোমার হচ্ছে যে আমরা পিএক্স এবং পি ওয়াই সাপেক্ষে করবো, যে তাহলে কি হচ্ছে তোমার এই পয়েন্ট সাপেক্ষে, যে এটা ফোর্স, ফোর্স ইনটু কি হবে ডিসটেন্স, ঠিক আছে। তো ধরো আমরা যেটা করতেছি এখানে, যে তোমার আমরা তো বুঝতেই পারতেছি তোমার এখানে ফোর্স হলে কি হবে, ক্লকওয়াইজতে আসবে, তাই না। কারণ এখানে তোমার এই যে ফোর্সটা এই পয়েন্ট সাপেক্ষে হলে কি হবে, ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবো, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা মাইনাস ধরে নিব, আর ক্লকওয়াইজটাকে আমরা প্লাস ধরে নিব। মানে আমাদের সোজা কথা, এই টি এর মানটা এমন ভাবে কাজ করবো যেন অবশ্যই এখানে যেন পজিটিভ মান আসে, এখানে যেন নেগেটিভ মান আসে। নেগেটিভ মান যদি কোনো কারণে এসে থাকে, তার মানে আমরা বুঝবো যে আমাদের আসলে ধরাটা ভুল ছিল, যে আমরা হয়তো কোনো কারণে ধরে নিয়েছিলাম যে ক্লকওয়াইজটা আসলে বড় হবে, কিন্তু দেখলাম যে আসলে না, নেগেটিভ অ্যান্সার। তার মানে কি, আসলে এখানে ক্লকওয়াইজ যাচ্ছে না, এখানে আসলে টরশনটা কিন্তু মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তো কারো যদি কোনো সময় নেগেটিভ অ্যান্সার আসে, তার মানে কি, যে তোমার ধরাটা ভুল ছিল। তুমি তো ধরে নিয়েছিলে যে ক্লকওয়াইজ আসলে হবে, কিন্তু আসলে ক্লকওয়াইজ কিন্তু হচ্ছে না, তোমার কিন্তু আসলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার খেয়াল রাখবে জিনিসটা। তো যাই হোক, তাহলে আমরা কি করে মানটা বের করি, তাহলে তোমার যেটা হচ্ছে ফার্স্টে যে ক্লকওয়াইজটা ফার্স্টে লিখবো, যে তাহলে ক্লকওয়াইজ জন্য কি হবে, যে এই পয়েন্ট সাপেক্ষে এটা ফোর্স, এই ফোর্স ইনটু কি হবে, এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্স তো আমরা জানি যে পিওয়াই 48, তাই না। তাহলে 48 ইনটু তোমার কি হবে ডিসটেন্স, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত হবে, কেমনে বের করবো, কে বলতে পারবা। এখানে ধরো এই যে কাজটা লিখলাম, এটা কেমনে আসছে, কে বলতে পারবা। ধরো এই যে 60, এই 60 হচ্ছে কি এই 60, এই 80 হচ্ছে কি এই 80, কিন্তু এই 20 কোত্থেকে আসলো, কে বলতে পারবা। আমি কিন্তু কোশ্চেন করতেছি, সো আগে বলছিলাম যে কোশ্চেন আনসার পারলে কিন্তু কিছু বেনিফিট অবশ্যই দিব, তাই না। তো নিজেই বুঝো। 70 ওখান থেকে 20 আসবে স্যার। হ্যাঁ, গুড, 40 এটা সিজি থেকে ডিসটেন্সটা বের করে সিজি নিতে থেকে ভালো ডিসটেন্স, হ্যাঁ, লাগবে। গুড, ভেরি গুড, এটা পারতেছো। রোল 3 এবং রোল 40, গুড। রোল 3 এবং রোল 40। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা অলরেডি আগে বের করে রাখছিলাম, যে এখান থেকে এই পর্যন্ত আমার কত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল আমার 50, যেটা আমরা এখানে কিন্তু বের করে রাখছিলাম সিজি যেটা, তাই না। তো এখান থেকে এই পর্যন্ত আমার দেওয়া কত, আমার দেওয়া আছে 70। তো 70 থেকে এই 50 বিয়োগ করলে কি হচ্ছে, আবার বাকি মানটা কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না। তো এই 20 কিন্তু আমি পেয়ে গেছি। তো ওখান থেকে কিন্তু আমি 20 লিখছি। তো আমি চাইলে হয়তো এখানে লিখতে পারতাম যে 70 মাইনাস 50 লিখতে পারতাম, তো আমি ওভাবে লিখলাম না, আমি একবার লিখলাম। তো সেটা আমি এখন জিনিসটা এক্সপ্লেইন করলাম, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবো সবাই। তো যাই হোক, তাহলে আমার কি হয়ে গেল, যে আমার ফোর্স ইনটু ডিসটেন্স চলে আসলো, এটা ক্লকওয়াইজটা, মাইনাস তোমার হচ্ছে গিয়ে এই ফোর্স ইনটু কি হবে, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, ঠিক আছে। তা আমরা জানি কি, আমাদের ওয়াই বার মান কত 60, তাহলে এখানে যদি এই পর্যন্ত 60 হয়, তাহলে কি হচ্ছে, এটা তো 120,
তো 120 থেকে তোমার 60 বাদ দিলে কি হয়, এখানে 60 আসবে। তো ওই 60 তোমার এখানে লিখলাম যে যে এই মানটা, ঠিক আছে, এই মানটা তোমার 60। তাহলে কি হলো তোমার যে 36 এই px এর মানটা ইনটু তোমার হচ্ছে কি 60, এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ বলে আমি এখানে নেগেটিভ সাইন দিচ্ছি। তাহলে কি হলো, তাহলে আমার সবকিছু বসার পরে আমি প্লাস মাইনাস করলাম, প্লাস মাইনাস করার পর মানে কি মান আসছে আমার যে 5520 কিলো নিউটন মিলিমিটার। আমি কিন্তু এখানে দেখো যে 36 কিন্তু 36 রাখছি, 40 রাখছি, আমি কিন্তু 1000 গুণ করি নাই। করলে করতে পারতাম, করলে করা যেত, কোনো সমস্যা নাই, না করলে হয়তো পরে কাজ করবো। তো এখানে এই ইউনিটটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আমি হয়তো এখানে কিলো নিউটন থেকে নিউটন আনি নাই, হয়তো তোমার পরে যখন কাজ করছি, এই যে তোমার পরে যখন এখানে যখন মান বসাইছি তোমার QTX এবং QT এর সময়, তখন দেখো আমি কিন্তু 10⁻³ দিয়ে গুণ করে ফেলছি, ঠিক আছে। তার মানে আমি আলটিমেটলি কিন্তু নিউটনে বের করতেছি। তো এই কাজটা তোমরা এখানেও করতে পারো চাইলে, অথবা চাইলে এখানেও তোমরা চাইলে এই মানটা হয়তো ওই যে মানে 1000 গুণ করে বড় মান আসবে, সেটাকে তুমি হয়তো লিখতে পারো, হবে বড় করে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এইভাবেও এখানেও করা যেতে পারে, অথবা এখানেও করতে পারো, তোমাদের ব্যাপার। তো যাই হোক, আমি টি বের করে ফেললাম, আমার টরশনাল মোমেন্ট বের হয়ে গেল। এরপর হচ্ছে আমার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া একটা বড় ফর্মুলা ছিল, বড় ফর্মুলাটা কি লিখেছি আমরা, বড় ফর্মুলা কোনটা ছিল, যে সামেশন অফ এল ইনটু তোমার হচ্ছে কি এল স্কয়ার বাই 12 প্লাস তোমার হচ্ছে কি এক্স আই স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার। এক্স আই আর ওয়াই আই বলতে কি বোঝায়, যে প্রত্যেকটা যে পয়েন্ট ছিল, 6টা পয়েন্ট ছিল, ওই 6টা পয়েন্ট থেকে তোমার সকল পয়েন্ট থেকে তোমার ডিস্টেন্সের স্কয়ার, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা কাজ, সেটা একটু এক্সপ্লেইন করি। এখানে কি করা হয়েছে, তো দেখতে পাচ্ছ তোমার যে আমার যে 6টা পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছ যে আমি হ্যাঁ একটু পর্যন্ত রাখি, আর তো জুম আউট করলে দেখা যাবে না। তো 6টা পয়েন্ট যে ছিল আমার, যে এই যে পয়েন্ট, তারপর এই পয়েন্ট, এই পয়েন্ট, তারপর তোমার হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট সবে কাজ করতে হবে। তো ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে কি করতেছি আমি, যে আমার ফর্মুলা ছিল এরকম টাইপের, যে সামেশন অফ এল, তারপর তোমার ছিল এল স্কয়ার বাই 12 প্লাস এক্স আই স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার, এরকম টাইপের একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। তো সেটা আমি লিখতেছি এখানে। তো ফার্স্টে আমি এইটার এই বড় যে মানটা ছিল, বড় ওয়েল্ডিং, যেটা এল ধরো এটা 1 ধরলাম, তো তোমার হচ্ছে কি 120, তো 120 লিখলাম প্লাস কি, মানে এখানে তো তোমার 3টা এল, তাই না। তো এটা তো সবচেয়ে বড়টা, যেটা ধরলাম 1 ওয়েল্ডিং 1 ধরলাম, এটা ধরলাম ওয়েল্ডিং 2, এটা ধরলাম ওয়েল্ডিং 3, আমরা এইভাবে কাজ করতেছি সাপোজ। তো ধরো L1 যেটা 3টা ওয়েল্ডিং এর জন্য, এটা ধরো সামেশন যেহেতু আমরা কি L1 আসবে, L2 আসবে এবং L3 আসবে, তো সেভাবে কাজ করবো আমরা। তো ধরো ফার্স্টে আমরা L1 এর কাজ করতেছি, তো L1 এর মান হচ্ছে 120, তারপর তোমার সামেশন অফ L1 স্কয়ার, তারপর 120 স্কয়ার বাই 12 প্লাস এক্স আই স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার। তার মানে হচ্ছে কি এই ওয়েল্ডিং এর জন্য তোমার যে এই সিজি থেকে তোমার হচ্ছে কি এই পয়েন্ট পর্যন্ত তোমার যে এক্স আই, সরি, এখানে তোমার যেটা হবে যে দাঁড়াও এক সেকেন্ড, আমি এই জিনিসটা বলি। এখান থেকে তোমার যেটা হচ্ছে যে তোমার যেটা এই যে পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, এখানে তোমার যেটা হচ্ছে যেহেতু ওয়েল্ডিং এর পার্ট, তাই না, এখানে তোমার যেটা হচ্ছে যে এই সিজি থেকে মেইনলি এই সিজি পর্যন্ত ডিসটেন্সটা, সেটা তোমাকে বের করতে হবে। তো যেটা তোমার হচ্ছে, দেখো ফার্স্টে ধরো যেহেতু আমি এইখানে আসছি, এই পয়েন্টে আসছি আমি, যে এই জায়গাটা এই ওয়েল্ডিং এর কাজ করতেছি আমি, তাহলে তোমার কি হবে, যে এইটুকের মান এই সিজি থেকে এই সিজি পর্যন্ত এই মানটা আসবে। এখানে তোমার 6টা পয়েন্ট না, এখানে মেইনলি ওয়েল্ডিং এর সিজি পর্যন্ত পয়েন্ট, ঠিক আছে। তো আমি এই পার্টগুলো একটু মুছাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই পয়েন্টগুলো আমার লাগবে না এখন, আমার মেইনলি লাগবে তোমার হচ্ছে গিয়ে ওয়েল্ডিং এর সিজি পয়েন্ট লাগবে। তো সেটা আমরা করি। তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে এখানে আসি আমরা। তাহলে আমার মেইনলি এই সিজি এবং এই সিজি, এইখান থেকে আসলে আমার মেইনলি হচ্ছে কি এই পর্যন্ত আমার এক্স আই ওয়াই আই লাগবে আমার। তাহলে দেখো যেটা বলতেছি আমি, যে তাহলে আমার এক্স আই যেটা, এক্স আই কোনটা হবে, যে এক্স আই তোমার হবে যে এই সিজি থেকে এই সিজি পর্যন্ত ডিসটেন্স, সেটা কত, সেটা তোমার হচ্ছে কি 50 মিলিমিটার। তো সেটা লিখলাম 50 স্কয়ার প্লাস ওয়াই আই স্কয়ার। তার মানে হচ্ছে তোমার যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি কোনো ভার্টিক্যাল ডিসটেন্স থাকতো, সেটা মান। তো দেখতে পাচ্ছ যে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই লাইনে আছে, কোনো ভার্টিক্যাল মান নাই, তার মানে তোমার এই মানটা এখানে 0। তাহলে একটা পার্ট হয়ে গেল। তাহলে পরের পার্টে আসি আমরা, ওয়েল্ডিং 2 তে আসলাম। ওয়েল্ডিং 2 আর ওয়েল্ডিং 3 একই মান, যে 60 মিলিমিটার। এই জন্য কি করতেছি আমি, এই জন্য তোমার হচ্ছে কি আমি এখানে 2 দিয়ে ফার্স্টে গুণ দিয়ে রাখছি, যেহেতু তোমার একই মান। তাহলে 2 ইনটু এই যে এল, এই যে তোমার এখানকার এলটা, তারপর তোমার যেটা হচ্ছে এই যে তোমার এল স্কয়ার, তার মানে হচ্ছে 60 স্কয়ার বাই 12 প্লাস এক্স আই স্কয়ার। ফার্স্টে আসি আমরা, দেখি যে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, দ্যাট মিন্স এই পয়েন্ট বলো বা এই পয়েন্ট বলো একই ডিসটেন্সে, একই যেহেতু একই সাইজ একই ডিসটেন্স আছে, এই জন্য একই মানই আসবে। তার মানে আমার এই মানটা লাগবে। তো এই মানটা কেমনে বের করবো, এই মানটা বের করার ওয়েটা কি, দেখতে পাচ্ছ যে এখানে তোমার হচ্ছে মানটা 60, তাই না। যদি এই মানটা 60 হয়, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত কত হবে, এখান থেকে এই পর্যন্ত হবে আমার 30। আর এই সিজি থেকে এই মানটা কত হবে সেটা আমরা বের করতে পারবো, যে আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত ছিল 50 আর এখান থেকে এই পর্যন্ত ছিল 70। তাহলে 70 থেকে 50 মাইনাস করলে এই মান তোমার কত আসবে, এই মান তোমার আসবে 20।
তাহলে তোমার কি হবে যে এক্স আই কি হবে যে তোমার এই 20 প্লাস 30 যোগ করলে আবার হয় 50। তার মানে এই পয়েন্ট থেকে টোটাল সিজি থেকে এই যে ওয়েলিং এর সিজি পর্যন্ত এই হরিজন্টাল ডিসটেন্সের মান হচ্ছে আমার 50, ঠিক আছে? সেটা তোমার লিখলাম এখানে যে এই যে 50 স্কয়ার প্লাস তোমার হচ্ছে ওয়াই আই স্কয়ার, তার মানে হচ্ছে কি এই সিজি থেকে ওয়েল্ডিং এর সিজি পর্যন্ত আমার হচ্ছে কি যে ভার্টিক্যাল, যদি এই পয়েন্ট বলি তাহলে এই এটার মান, এই পয়েন্ট বললে এটার মান। তো যেহেতু একই মান একটা লিখলেই হলো, কারণ এটা যেহেতু মাঝখানে আছে। তো তোমার দেখতে পাচ্ছ যে ওয়াই বারের মান তোমার 60, তার মানে 120 ঠিক মাঝখানেই আছে, তার মানে এই মানটাও 60, এই মানটাও 60, তাই না? তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াই এর মানটা আসলে এখানে ওয়াই আই এর মানটা মেইনলি 60, তাহলে 60 দেখলাম। তাহলে কি হয়ে গেল, সবকিছু মান বসানো হয়ে গেল, আর কোনো কিছু বাকি নাই। তাহলে আমি সরাসরি সবগুলো যোগ করে দিয়ে মানটা বের করলাম, যে মানটা অনেক বড় একটা মান। কত আসছে মানটা, যে 1.212 ইনটু 10 টু দি পাওয়ার 6, তার মানে এই মানটা কিন্তু অনেক বড় একটা মান, এবং এটা ইউনিট কিন্তু মিলিমিটার টু দি পাওয়ার 3। এটা কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া না, ঠিক আছে? এটা কিন্তু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট কিন্তু মানে ডিসটেন্স ইউনিটের মানে কিউব, ঠিক আছে? আবার বলে কেউ 4 লেখো না। তো যাই হোক, তাহলে আমার কি হয়ে গেল, আমার যে বড় মানটা ছিল সেই মানটা বের হয়ে গেল। এখানে খেয়াল রাখবো, এখানে কিন্তু তোমার যেহেতু এই ওয়েল্ডিং এবং এই ওয়েল্ডিংটা একই জায়গায় আছে এবং একই লেন্থ, দ্যাটস ওয়াই কিন্তু এভাবে পসিবল হয়েছে। যদি কোনো কারণে এটা লেন্থ যদি একটু বাড়তো বা কমতো, সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি সামনে 2 গুণ দিয়ে করতে পারতো না, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আবার করতে হতো। তার মানে L1 এর জন্য একটা করবা, L2 এর জন্য একটা করবা, L3 এর জন্য একটা করবা, তিনটা আমার কিন্তু আলাদা কাজ করে আসতে হতো, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখবা। তো যাই হোক, আপাতত এখানে পর্যন্ত তোমার কি হচ্ছে, যে এখানকার মানটা তোমার আমরা বের করে ফেললাম, যে এখানে যেহেতু সেম ছিল, দ্যাটস ওয়াই আমরা এভাবে কাজ করে এটা মান বের করলাম, যে 1.212 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার কিউব। যে বের হয়ে গেল। সবচেয়ে ডিফিকাল্ট কিন্তু এই যে মানটা বের করা, ঠিক আছে? এটা কিন্তু সাবধানে বের করবা যেন ভুল না হয়। এরপর তোমার হচ্ছে কাজটা একটু সিম্পল, যে এখন তোমার হচ্ছে যে QTX এবং QTY বের করতে হবে। তো বুঝতেই পারছো এখানে QTX এবং TY, কিন্তু আসলে কিন্তু আমরা বের করতেছি কোনটা, ধরো এই যে QTX বা QTY, এটা কিন্তু মেইনলি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য বের হচ্ছে। যে আমরা কিন্তু একটু আগে কাজ করে আসছিলাম, একদম শুরুতে কাজ করে আসছিলাম, যে আমরা বুঝতে পারছিলাম যে এই সকল পয়েন্টের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আসলে এইটা। তার মানে এখানকার যে QTX বা QTY, এটা কিন্তু আসলে কি হবে, এটা কিন্তু আসলে মেইনলি এই পয়েন্ট সাপেক্ষে বের করতেছে, এই যে এই পয়েন্ট সাপেক্ষে। তো তার মানে কি করতে হবে, যে সিজি থেকে এই পয়েন্ট পর্যন্ত যে হরিজন্টাল ডিসটেন্স, এবং সিজি থেকে এই পর্যন্ত যে আমার ভার্টিক্যাল ডিসটেন্স, এই মানটা আমার লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, যে যখন আমরা লিখবো QTX তখন কি হবে, T ইনটু Y ডিভাইড বাই J। আবার যখন তোমার লিখবো QTY তখন ফর্মুলা কি হবে, যে তোমার T ইনটু X ডিভাইড বাই J। খেয়াল রাখবে, এটা কিন্তু উল্টা, X এর সময় Y ডিসটেন্স, Y এর সময় X ডিসটেন্স, এটা কিন্তু কেউ ভুল করবো না, ঠিক আছে? এখানে যেটা ফর্মুলা লেখা ছিল, যে তোমার একটু তোমার হচ্ছে কি এক্স এর সময় ওয়াই ডিসটেন্স, ওয়াই এর সময় এক্স এর ডিসটেন্স, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে তোমার, যে আমরা যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট সাপেক্ষে বের করবো, তার মানে আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে পয়েন্টটা এই পয়েন্ট সাপেক্ষে বের করতে হবে, তো সেটা করি। তো দেখো টি এর মান তো আমরা জানি, টি এর মান বের করে রাখছিলাম, যে তোমার 5520 কিলোমিটার মিলিমিটার। তো কিলোমিটারকে আমরা কি করলাম, 10 টু দি পাওয়ার 3 গুণ করে মিলিমিটার নিয়ে গেলাম, ইনটু যেহেতু এক্স করতেছি ওয়াই ডিসটেন্স, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ওয়াই ডিসটেন্স। তো কি হবে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে, সেটা মেইনলি কি হচ্ছে, এই ওয়াই বারের সমানই হচ্ছে, কারণ আমরা কিন্তু এটাকে ধরে নিয়েছিলাম বেস, এটাই বেস, এবং বেজের মধ্যে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টটা পড়ে গেছিল, তাই না? তার মানে এই পয়েন্ট থেকে এই সিজি পর্যন্ত আমার ভার্টিক্যাল ডিসটেন্সটা কিন্তু কি হচ্ছে, এই যে তোমার 60 মিলিমিটার হচ্ছে। তাহলে লিখলাম 60, যে টি ইনটু ওয়াই ডিভাইড বাই জে, যে মানটা বের করলাম এখানে সেই মানটা লিখলাম। তো করার পরে ক্যালকুলেশন করার পরে দেখলাম যে মানটা মান আসছে যে সামথিং যে নিউটন পার মিলিমিটার। সিমিলারলি QTY বের করলাম, জে ইনটু তোমার হচ্ছে এক্স, তার মানে তোমার যেটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই ক্রিটিক্যাল পয়েন্ট পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্স, তাহলে কি হচ্ছে, যে আগে যেটা বললাম যে এখানে তোমার 20 মিলিমিটার, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, যেটা আমি একটু আলোচনা করছিলাম, যে এক্স বা তোমার হচ্ছে এখান থেকে মধ্যে 50, আবার এখান থেকে এই পর্যন্ত 70, তার মানে 70 থেকে তোমার 50 বাদ দিলে কি হয়, এইটুকু পাওয়া যাবে 20। তাহলে 20 আর প্লাস এই যে 60 যোগ করলে হয় কত, যে 20 প্লাস 60 যোগ করলে আমার হচ্ছে 80। তার মানে এই পয়েন্ট থেকে ক্রিটিক্যাল পয়েন্ট পর্যন্ত আমার হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে কত, 80। তো সেই 80 আমি এখানে লিখলাম, যে QTY সময় যে তোমার T ইনটু X ডিভাইড বাই J। তো এই X এর মান লিখলাম, লেখার পরে কি করলাম, এই মানটা বের করলাম, ঠিক আছে? যেখানে জাস্ট ক্যালকুলেশন করে যা আসে সেটা বের করলাম। তো এখন যে কথাটা আমি আগে বলছিলাম, যে যদি কোনো কারণে পরীক্ষা হলে সাপোজ আমি পার্টিকুলার কোনো পয়েন্ট বলে দিয়েছি, সাপোজ এই পয়েন্টের জন্য বের করতে হবে বা এই পয়েন্টের জন্য বের করতে হবে, তখন অঙ্কের মধ্যে কিন্তু চেঞ্জ যেটা, এখানে এক্স বার বলো ওয়াই বার বলো QTX QTY কোনো জায়গায় কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই জায়গায় এসে এই QTX এবং QTY
এই জায়গায় এসে শুধুমাত্র এই দুটা মান চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না। এখানে যেহেতু আমরা কাজ করতেছি ক্রিটিক্যালের জন্য, আর যদি আমি কোনো কারণে উল্লেখ করে দিই পার্টিকুলার ওই পয়েন্টের জন্য বের করো, তখন তোমাকে ওই পয়েন্টের জন্য কি করতে হবে, ওই পয়েন্টের থেকে তোমার এই মেইন যে পর্যন্ত এক্স এবং ওয়াই মানটা বের করতে হবে, ঠিক আছে? তো এখন যে আমরা বের করলাম এই পয়েন্ট, সাপোজ পরীক্ষায় বললাম এই পয়েন্টটা, তাহলে কি করতে হবে, তাহলে আমার কি হতো, চেঞ্জ কি হতো, তখন আমার ওয়াই মান আসতো মেইনলি 60 আসতো, আর এক্স মান আসতো 20, তাই না? তার মানে কি করতাম, এখানে আমি 60 বসাতাম, কিন্তু এখানে বসাবো আমি 20 বসায় আমি হয়তো ওই পয়েন্টের পার্টিকুলার পয়েন্টের জন্য এরকম মান বের করতাম। তো খেয়াল রাখবা যে এখানে আমি পার্টিকুলার কোনো পয়েন্টে চাচ্ছি কিনা সেটা খেয়াল রাখবা। তো বলে শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ হবে, অন্য কোথাও কোনো জায়গায় চেঞ্জ হবে না। তো ধরো যেহেতু আমার কিছু বলা নাই, কোনো পার্টিকুলার পয়েন্ট বলা নাই, তার মানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট সাপেক্ষে কাজ করব। তো ক্রিটিক্যাল পয়েন্ট সাপেক্ষে কাজ করার জন্য আমার এখন কিউটিএক্স এবং কিউটিওয়াই বের হয়ে গেল। তারপর কিছুই না, আমার কাজ শেষ। এখন আমি জাস্ট কি করব, ফর্মুলা বসায় দিব, যে পিথাগোরাসের ফর্মুলাটা ছিল যে এক্স এর সবগুলা মান যোগ করে স্কয়ার করে দিব, ওয়াই এর সবগুলা মান যোগ করে স্কয়ার করে দিব, ফাইনালি রুট করে দিব পিথাগোরাস অনুযায়ী। যেহেতু আমার এটা ইনক্লাইন ফোর্স ছিল, আমরা তো কম্পোনেন্ট আকারে কাজ করে আসছিলাম, তাহলে ইনক্লাইন কি হবে, যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্কয়ারের যোগফল হবে ইনক্লাইনটা। তো সেভাবে কাজ করা হয়েছে যে এই মেইন কিউ কি হবে, মেইন কিউটা হবে তোমার যে এক্স এর সবগুলা মান, দ্যাট মিন্স কিউ ডিএক্স এবং কিউ টিএক্স, এই দুটা মান যোগ করে স্কয়ার করে দিলাম। আবার কিউ ডিওয়াই আর এই তোমার হচ্ছে কিউ টিওয়াই, এই দুটা মান যোগ করে স্কয়ার করে দিলাম। করে দিয়ে আমার কত মান আসছে, আমার মান আসছে যে 705.45 নিউটন পার মিলিমিটার। আচ্ছা গেল। এখন এই কিউ তো বের করলাম, আবার আমরা আরেকটা ফর্মুলা জানতাম যে কিউ ইজ ইকুয়াল টু এফ ভি ইনটু টি, যেটা আমরা শিখে আসছিলাম এই জায়গাটার মধ্যে শিখে আসছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু এফ ভি ইনটু টি। আমরা যখন ওয়েল্ডিং এর কাজ অঙ্ক করে আসছিলাম যে কনসেন্ট্রিক অঙ্ক, তখন কিন্তু আমরা এই ফর্মুলা কিন্তু ইউজ করে আসছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু এফ ভি ইনটু টি। এফ ভিটা কি ছিল, এফ ভি ছিল আমার যে অ্যালাউবল টেনজাইল স্ট্রেংথ, সেটার একটা ফর্মুলা ছিল যে এখানে তোমার যেই ইলেকট্রোড ইউজ করবো সেই ইলেকট্রোডের সঙ্গে ফ্যাক্টর অফ সেফটি গুণ করলে যে মানটা হয় সেটা তোমার ছিল এফ ভি। আর টি কি ছিল, টি ছিল আমার ওয়েল থ্রট, সেটা কি ছিল যে এই যে তোমার সবচেয়ে ছোট ডিস্টেন্স, তার মানে ওয়েল্ডিং এর সবচেয়ে ক্রিটিক্যাল যে লেন্থটা, সেটা কেমনে বের করে, সেটা বের করে মেইনলি যে ওয়েল্ড সাইজের সঙ্গে যদি আমি cos 45 ডিগ্রি গুণ করে দিই তাহলে আমার টি বের করা যাবে। এখন এই সকল কিছু আমি বসাই দেব ফর্মুলার মধ্যে, আমার সবকিছুর মধ্যে শুধুমাত্র এই এসটা আমার আননোন, এই এস আমাকে বের করতে হবে। তো ঠিক আছে, সেটা আমি বসাই। তাহলে ওইটা কি ওইটা এখানে বসাই হলো যে কিউ এর মান আমরা জানি, সেই কিউ এর মান তোমার হচ্ছে গিয়ে 705.45। এফ ভি যেটা বলা হচ্ছে যে এফ ভি যেটা ইলেকট্রোডের জন্য, এফ ভি তোমার হচ্ছে কি এফ ইউ ইন্টু 0.3, যেটা আমি একটু আগে বললাম যে এফ ভি তোমার ছিল যে এফ ইউ ইন্টু 0.3। এফ ইউ কেমনে বের করে, আমি যেই ইলেকট্রোড ইউজ করবো সেই ইলেকট্রোডের ইউনিট কি ছিল, আমার ইলেকট্রোডের ইউনিট তো কে এস আই তে ছিল, কিপ পার স্কয়ার ইঞ্চি। সেটা তো আমাকে কি করতে হবে, আমরা তো কাজ করতেছি মিলি নিউটন পার মিলিমিটারে কাজ করতেছি, তাই না? তাহলে আমাকে এটা ইউনিট কনভার্সন করতে হবে। তার মানে 70 সঙ্গে 1000 গুণ করে 145 ভাগ করলে কি হবে, আমার ইউনিট কনভার্সন হয়ে যাবে। এখানে জাস্ট কিছু না, কোনো ফর্মুলা না, এটা মেইনলি ইউনিট কনভার্সন, যে কেএসআই থেকে মেগাপাস্কেলে যাওয়ার জন্য ইউনিট কনভার্সন। এটা ক্যালকুলেটর করা যায়, বা ক্যালকুলেটরের ব্যাক কভার অনেক সময় পরীক্ষা ইউজ করতে দেওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু এই কনভার্সনটা মনে রাখবা যে 70 সঙ্গে যদি কেএসআই থাকে তাহলে 70 সঙ্গে 1000 গুণ করে দিবা, দেন 145 দিয়ে ভাগ করে দিলেই আমার এই মেগা প্যাসকেলে চলে আসবে, দ্যাট মিন্স নিউটন পার মিলিমিটার স্কয়ার চলে আসবে। সেটা করা গেছে যে তোমার ওই যে আমরা এখানে কোশ্চেনের মধ্যে ইলেকট্রোডের মান ছিল 70, তো এই জন্য 70 সঙ্গে কি করলাম যে 1000 গুণ করলাম, 140 তে ভাগ করলাম, আর ওই যে ফ্যাক্টর অফ সেফটি ছিল আমার 0.3, সেটা গুণ করলাম, তাহলে আমরা এফ পি চলে আসতো। আর টি ফর্মুলা ছিল ওই যে আমি আগেই বললাম যে টি ফর্মুলা ছিল আমার যে এখানে তোমার এস ইন্টু cos 45। তো cos 45 মানে কি 1/√2, যেটা মান তোমার হচ্ছে 0.707, তাহলে 0.707 ইন্টু এস হচ্ছে তোমার এই টিই। তাহলে সেটাই লিখলাম এখানে যে টিই তোমার হচ্ছে যে 0.707 ইন্টু এস। তো দেখো এই ইকুয়েশনের মধ্যে সকল মান তুমি জানো, শুধুমাত্র এস জানো না। তাহলে কিছু না, জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখেই এই সকল কিছুকে ওই পাশে মান দিয়ে ভাগ করলেই আমার আলটিমেটলি এস এর মান চলে আসলো। তাহলে আমার এস কত আসলো, এস আমার আসলো 6.91 মিলিমিটার। তো এটা অনেক বড় একটা অঙ্ক, এবং এটা যেহেতু অঙ্কটা সাইজ অনেক বড়, এটা অঙ্ক শেষ। তো অঙ্কটা যেহেতু সাইজ অনেক বড় এবং এটা কিন্তু নাম্বারও অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো মনে রাখবা অঙ্কের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট দুটো জায়গা, একটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে বের করা, এবং একটা হচ্ছে তোমার এই যে বের করা। এই দুটো পার্ট সবচেয়ে ক্রিটিক্যাল, এছাড়া বাকিগুলা কিন্তু জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। তো আমার ধরো অঙ্ক বোঝানো শেষ, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আর কোনো কোশ্চেন? স্যার এখানে জেড যে মানটা বের করছেন স্যার, এখানে এক্সআইটা হচ্ছে সিজি থেকে
আপনার মানে ওয়েল্ডেড ইসে সিজি থেকে, মানে হ্যাঁ ওয়েল্ডেড সিজি থেকে ওয়েল্ডেড সিজি না হচ্ছে আপনার না না না, পয়েন্ট না, পাতের সিজি। পয়েন্ট না, ওয়েল্ডেড সিজি। এখানে হয়তো তোমার এটা মানে এখানে এটা সব তোমার, সময় স্যার? হ্যাঁ এখানে হয়তো আমি তাহলে এখানে তো তোমাদের কনফিউশন লাগতে পারে, এটা আসলে মেইনলি জি জি। এটা তোমার হচ্ছে কি এক্স হবে, আসলে এখানে এক্স আই ওয়াই হবে না, এখানে আসলে এক্স আর ওয়াই হবে। এটা আমি ঠিক করে দেবো তোমাদের, তোমাদের হয়তো এইটা দেখে হয়তো কনফিউশন হতে পারে, এটা আমি ঠিক করে দিব, ঠিক আছে? এটা মেইনলি তোমার হচ্ছে গিয়ে ওই ইয়ের সিজি হবে আর কি, ওই ওয়েল্ডেড সিজি থেকে তোমার হচ্ছে কি ওই মেইন সিজি পর্যন্ত ডিসটেন্স আর কি। স্যার আরেকটা নিচে ওই যে নিচে ইলেকট্রোডের যে 100 গুণ করাটা 70 ইনটু 100 এইটা একটু বলবেন। 1000 ও মানে তোমার যেটা 1000 স্যার। হচ্ছে, তোমার যেটা হচ্ছে এখানে যে আমরা যেটা জানি এটা মেইনলি এখান থেকে আসছে, এটা মেইনলি এই পয়েন্ট থেকে আসছে, যে এই জায়গাটা, যে যেটা তোমার হচ্ছে যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে কনভার্সনটা যেটা যে যে 1 psi, ঠিক আছে? 1 psi ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি 145 মেগাপ্যাসকেল। এটা তোমার হচ্ছে ইউনিট কনভার্সন আর কি, ঠিক আছে? তো এখানে তো তোমার দেওয়া ছিল কি যে 1 psi মানে কি 1/1000 তোমার হচ্ছে কি ksi, তাই না? ইজ ইকুয়াল টু 145 মেগাপ্যাসকেল। তো আমার তো ধরো মেইনলি কি হচ্ছে যে আমার তো মেইনলি আচ্ছা আমি ভুলটা লিখলাম নাকি, দাঁড়াও, এটা বুঝে নিই একটু আমি। যে পিএসআই, তো পিএসআই করার পরে সেটাকে 1 করে আমরা মেগাপ্যাসকেল বলো, আমরা মনে হয় উল্টা লিখছি মনে হচ্ছে নাকি, ঠিকই তো লিখছি। আচ্ছা যাক, মানে তোমার যেটা হচ্ছে যে তোমার ফার্স্টে তোমার এটাকে আমি 1000 গুণ করলাম, 1000 গুণ করে আমি কি করলাম, এটাকে আমি পিএসআই তে বের করলাম। তার মানে এটা তোমার হচ্ছে কি মেইনলি আসলো পিএসআই, ঠিক আছে? তো যেহেতু আমরা জানি কি যে 1 পিএসআই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি যে 145 মেগাপ্যাসকেল, 145 মেগাপ্যাসকেল। তো আমার তো মেইনলি মেগাপ্যাসকেল মানটা দরকার, তাই না? তো আমি কি করবো, এই জন্য এই মানটাকে, এই পিএসআই মানটা কি করলাম, আবার ফার্দার আমি 145 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এখানে মেগাপ্যাসকেল মানটা বের করলাম। তো এই মানটা মনে রাখবা যে 1 psi is equal to মানে 1 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার is equal to 145 মেগাপ্যাসকেল। তো মেইনলি ফার্স্ট এখানে যেটা হচ্ছে 70 এর সঙ্গে 1000 গুণ করে ফার্স্ট আমি কিপ থেকে পাউন্ডে আসছি, কিপ থেকে পাউন্ডে আসছি 1000 গুণ করার পর, ঠিক আছে? দেন তোমার যেটা হচ্ছে যে যে এই মানের সঙ্গে কি করলাম, ফার্দার যে কনভার্সন ছিল ইউনিট কনভার্সন, যে 145 ভাগ করে আমি আসছি মেইনলি এই মেগাপ্যাসকেলের ইউনিটে। জিনিসটা কি বুঝতে পারলা? জি স্যার। এই আর কিছুই না। তো এটা মনে রাখবা যে 1 psi is equal to 145 মেগাপ্যাসকেল, এটা জাস্ট মনে রাখবা, এটা মনে রাখলেই হবে। অথবা এবার তুমি মুখস্থ করতে পারো, তো আমি এখানে যেই মানি দিই কেন যে E70xx, তো এখানে 70 মানি তোমার হচ্ছে গিয়ে 70 into 1000 ডিভাইড বাই 145, এটাই কাজ করবা। যদি বলি এখানে E60, তাহলে কি করবে, এখানে 60 বসে দিবা। তো মেইনলি এই জিনিসটা মনে রাখবা যে যেই মানি দিই না কেন সেই মানের সঙ্গে 1000 গুণ করবা এবং 145 ভাগ করবা, তাহলে তুমি সরাসরি মেগাপ্যাসকেল পেয়ে যাবে। এভাবে জিনিসটা মনে রাখতে পারো আর কি চাইলে। অথবা তুমি যদি বেসিক বুঝতে চাও, বেসিক হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন বেসিক। এখন এখান থেকে জাস্ট তুমি বুঝে নাও যে কি কাজ করতে হবে। স্যার Clear? এরোগুলার ডিরেকশন গুলা কিভাবে আসছে স্যার একবার যদি বলতেন, মানে কোনটা? এরোগুলা এরো মানে এরো চিহ্ন গুলা যে আমি দিচ্ছি হ্যাঁ, বুঝো নাই। ধরো অ্যারো যেগুলো ছিল, কোনটা বুঝো নাই, ডাবল অ্যারো নাকি সিঙ্গেল অ্যারো? মানে তোমার টর্শনেরটা নাকি তোমার হচ্ছে গিয়ে স্যার। ডাইরেক্টটা? ডাইরেক্টটা তো দুইটাই ইজি। স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, দুইটাই ডাবল এরো এবং সিঙ্গেল এরো দুইটাই বললেই ভালো। মানে আচ্ছা, স্যার এই ডিরেকশনে কিভাবে গেল স্যার, ধরো মানে তোমার যেটা হচ্ছে যে তোমার যেটা হচ্ছে তোমার যে ফার্স্ট অফ অল তুমি তো বুঝতে পারছো যে এটা যদি তোমার এভাবে ইনক্লাইন, তাই না, ডাউনওয়ার্ড, তো তোমার কি হবে, প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট বলো, 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 বাই পয়েন্ট বলো, যেটাই বলো না কেন, প্রত্যেকটা পয়েন্টে কি করতে হবে যে ঠিক এটার মানে এটার প্যারালাল, এটার সমান্তরাল এবং অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে কি হলো যে এটা যদি এভাবে থাকে আমি এটা দিব কি এভাবে দিব, যদি এটা এভাবে থাকে আমি কিভাবে এটা এভাবে দিব, এটাই আর কি, ঠিক আছে? তো যেটা করলাম ফার্স্টে, ধরো আমি তোমার হচ্ছে কি এরকম দেখলাম যে এটা কি করলাম, ফার্স্ট আমি এটা দিলাম যে ডাইরেক্ট রেজিস্ট্যান্স ঠিক এটার এইটা লাইনের সমান্তরাল করে এবং এটার অপোজিট অ্যারোতে, ঠিক আছে? এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা এবং এটা, এই সবগুলো বোঝা গেছে এখন যে ডাইরেক্ট রেজিস্ট্যান্স এটা জি স্যার সিঙ্গেল এরোটা স্যার বুঝছি স্যার, সিঙ্গেল এবার অ্যারো স্যার বুঝতে ডাবল পারবো। এরো। এখন আসলে আমরা ডবল অ্যারোতে আসি। ডবল অ্যারোটা কি, তোমার টর্শনাল রেজিস্ট্যান্স, যে আমরা এইটা তো তোমার বুঝতে পারলাম, সিজি তো বের করলাম যে এক্স বার ওয়াই বার করে তো সিজি বের করে ফেললাম। এখন সেই জি সিজি স্যার। থেকে তোমার যেটা হচ্ছে বুঝতে হবে যে এই পয়েন্টে তোমার যদি এই পয়েন্ট সাপেক্ষে তোমার যদি এখানে যদি ফোর্স দেই, তো সেটা কিভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তোমার কি মনে হয় কিভাবে ঘুরবে এটা? এই পয়েন্ট সাপেক্ষে এখানে যদি ফোর্স দেই কিভাবে ঘুরবে? আসো নাকি গেল, পালা গেল, আবার কই গেল? না স্যার মানে
হ্যাঁ আসো, এখন চিন্তা করো যে এই পয়েন্ট সাপেক্ষে তুমি যদি এখানে ফোর্সটা দাও তাহলে সেটা ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, বলে কি এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্স যদি যায় তাহলে এই যে এটা স্যার ফ্রেমটা, ক্লকওয়াইজ হবে স্যার। হ্যাঁ সেটাই বলতেছি যে এই ফোর্স দিলে সেটা কি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে। তো ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, সকল ওয়েল্ডিং তো ছিঁড়ে যাবে, তাই না? তো ওয়েল্ডিং গুলা দেওয়াই হচ্ছে তোমার এই ক্লকওয়াইজে যেন না হয়, তাই না? তো কি করতে হবে, প্রত্যেকটা ওয়েল্ডিং কে কি করতে হবে, এটার এগেইনস্টে আমার অ্যান্টি ক্লকওয়াইজ কি করতে হবে, রেজিস্ট্যান্স দিতে হবে, তাই না? যদি অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দেয় তাহলে তো তোমার প্লেটটা ঘুরবে না, তাই না? তাহলে আমরা কি করতে হবে, প্রত্যেকটা ওয়েল্ডিং এর পয়েন্টকে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। যেহেতু ক্লকওয়াইজ এখানে টর্শন হচ্ছে, আমার অ্যান্টি ক্লকওয়াইজ টর্শনাল রেজিস্ট্যান্স দিতে হবে। সেভাবে দিই আমরা, তাহলে আমরা সেভাবেই দিই সবগুলা। তাহলে দেখো যে আমরা কি এটা কিভাবে দেয়, যে আমরা এই প্রত্যেকটা পয়েন্ট থেকে এই মেইন সিজি পর্যন্ত ডট লাইন আনবো, ঠিক আছে? ডট লাইন আনলাম, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ডট লাইন পর্যন্ত। জি স্যার। এখন হচ্ছে গিয়ে এই ডট লাইনের উপরে কি করতে হবে, আমাকে পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হবে, লাইন টানতে হবে। এখন লাইনটা এঁকে আমাকে বুঝতে হবে যেটা আসলে কি হচ্ছে, তোমার ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাই এখন সাপোজ ধরো আমি বললাম যে লাইন হতে পারে এইদিকে হতে পারে, মানে তোমার যে একটা হচ্ছে এদিকে হতে পারে অথবা তোমার হতে পারে এইদিকে। তো এখন তুমি চিন্তা করো যদি আমি নিচের দিকে দিতাম, দ্যাট মিন্স আমি যদি এটা দিই তাহলে কি হচ্ছে, এই পয়েন্ট সাপেক্ষে এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি কি হচ্ছে, এটা ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ। কিন্তু মানে আমি কি বুঝলাম কি হতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে? উপরেরটা স্যার। উপরটা হবে, বুঝতে পারলে জিনিসটা? উপরটা হবে যে জি স্যার। সিমিলারলি, একটু বুঝতে দিতে পারবো তাহলে তোমার জিনিস তোমার জন্য ইজি। সিমিলারলি এটা হয়ে গেল। তো সিমিলারলি এটা এই লাইনের সাপেক্ষে কি করবো, লাইন টানবো এবং দেখবো যে কোন দিক করলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তো এটা এদিকে হতে পারতো, এদিকে হতে পারতো। তো এদিকে হলে কি ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয় নাকি এদিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়? কোন দিক হলে হয়? তো উপরের দিকে গেলে এদিক গেলে হচ্ছে, জি বুঝতে স্যার। পারছো? এটা সিমিলার একই জিনিস, যে এদিক গেলে অথবা এদিক গেলে, যেদিক গেলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেদিকে আমি দিব। তো এদিক গেলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এদিক গেলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এদিক গেলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। আমরা সবগুলো কিন্তু ডট লাইনের উপর পারপেন্ডিকুলার। এই প্রত্যেকটা যে তোমার নীল যে লাইনগুলো আঁকতেছি, তোমার টর্শনাল রেজিস্ট্যান্স সবগুলো কি এই ডট লাইনের উপরে কিন্তু পারপেন্ডিকুলার লাইন আঁকতেছি আমি, তাই না? এইভাবে করে সবগুলো এঁকে ফেললাম। তো এখন দেখো তো সবগুলো বুঝছো কিনা? জি স্যার, এখন বুঝছি। তো এখন আমাকে বলো যে ক্রিটিক্যাল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন ছিল? স্যার যদি এমন হয় যে আমাদের ডিরেক্ট রেজিস্ট্যান্স আর টর্শন রেজিস্ট্যান্স যদি স্যার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি স্যার দুইটার ক্ষেত্রে প্রায় কাছাকাছি থাকে, ওই ক্ষেত্রে স্যার আমরা কোনটা ধরে করব যদি এটা ডিসটেন্স বললাম সেম যে থাকে এবং সাপোজ কোনো কারণে যদি এমন হয় যে তোমার যে দুটার মধ্যে তোমার কাছে মনে হচ্ছে সাপোজ এরকম টাইপের, যে ধরো এটা বললাম যে এমন টাইপের হচ্ছে যে এটারও ধরো রেজিস্ট্যান্স তোমার বললাম যে সাপোজ যে এরকম টাইপের বললাম যে এখানে তোমার রেজিস্ট্যান্স এরকম, এখানে তোমার তোমার ডাইরেক্ট রেজিস্ট্যান্স, এখানে হয়তো কোনো কারণে সেম আসছে যে এরকম টাইপের, যে দুটারই তোমার ডিসটেন্সও সেম আবার অ্যাঙ্গেলও মনে হচ্ছে সেম সেম মনে হচ্ছে, তখন এটা অথবা এটা যে কোনো একটা করলেই হলো। ধরো আমি তো অঙ্ক দিব, তো জি আমার স্যার তো ধরো বুঝতে পারছি। আইডিয়া থাকবে, তাই না, যে কোনটা দিলে মানে খালি চোখে ধরা যাচ্ছে কোনটা ক্রিটিক্যাল। আর আমি যদি এমন অঙ্ক সাপোজ, তো চাইলে দেওয়া যেতেই পারে যে এমন অঙ্ক দিলাম যে তুমি হয়তো বুঝতে পারছো না, তো এমন অঙ্ক তো আমি অবশ্যই দিব না, তাই না? তো যদি ওরকম অঙ্ক দিই যে সাপোজ এমন অঙ্ক দিলাম যেটা তুমি হয়তো বুঝতেছো না যে কোনটা ক্রিটিক্যাল, সেক্ষেত্রে যেটা বললাম একটু আগে যে আমি পার্টিকুলার পয়েন্ট উল্লেখ করে দিব, সাপোজ এই পয়েন্টের জন্য এবং এই পয়েন্টের জন্য তুমি হচ্ছে কি কিউ বের করো, এরকম আর কি, তখন আমি ওরকম উল্লেখ করে দিব। কথাটা কি বোঝা গেল? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। মানে আমি এমন অঙ্ক অবশ্যই দিব না যেটাতে তুমি কনফিউশনে পড়ে যাও, তাই না? আমি এমন এমন ভাবেই দিব যেন তুমি জিনিসটা ইজিলি বুঝতে পারো। যেমন এই অঙ্ক তো তুমি মোটামুটি বুঝতে পারলা কি হচ্ছে না হচ্ছে। ধরো আমি এর উপর অঙ্কটা জিনিসটা বুঝাই, যেমন সাপোজ ধরো এই অঙ্কটা, ঠিক আছে? যেমন এটা তোমাদের করাই নাই, তোমাদের নিজেদের হোম টাস্ক তোমরা নিজেরা করে নিবা। তো দেখ এই অঙ্কের মধ্যে তোমার কাছে কি মনে হয় যে কোনটা ক্রিটিক্যাল এই চারটা পয়েন্টের মধ্যে? স্যার ডানের নিচেরটা। বুঝতেই পারছো, ডানের নিচেরটা। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সকল পয়েন্ট, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো বা এই পয়েন্ট বলো, সকল পয়েন্ট কিন্তু তোমার কি হচ্ছে যে আমার ডিসটেন্স কিন্তু সেম, তাই না? ডিসটেন্স সব জায়গায় সেম, তার মানে ডিসটেন্স দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি না কোনটা ক্রিটিক্যাল। আমাদের বোঝার একমাত্র হয়েছিল কিন্তু অ্যাঙ্গেল দেখে, কারণ এখানে অ্যাঙ্গেল যা, এখানে অ্যাঙ্গেল আর একটু বেশি, এখানে অ্যাঙ্গেল মোটামুটি বেশি, কিন্তু এখানে অ্যাঙ্গেল ক্লোজ টু জিরো, জিরো হতে পারে বা ক্লোজ টু জিরো, তার মানে এখানে তোমার সবচেয়ে বেশি স্ট্রেস কাজ করবে, তার মানে এটা ক্রিটিক্যাল। তো ওই জন্য বললাম যে আমি অঙ্কটা ওভাবে দিব যেন তোমরা ইজিলি বুঝতে পারো। এখন অ্যারো চিহ্নটা ভুল বসালে সেক্ষেত্রে আবার আলাদা কথা,
তুমি যদি এখন ভুল এরা বসাও সেক্ষেত্রে তুমি ঝামেলা করতে পারো। তা আমি রাইট ডিসিশনের কথাই বলতেছি যে রাইট ভাবে বসানোর পরে তুমি অবশ্যই বুঝতে পারবা, মানে এমন অঙ্ক দিব যেটা তুমি দেখলেই বুঝতে পারবা যে আসলে কোনটা ক্রিটিক্যাল হচ্ছে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন করো? স্যার প্রেজেন্টে স্যার 6টার দিকে দিচ্ছি স্যার, প্রবলেম হবে না তো? সমস্যা নাই, যেহেতু ক্লাস এখন কন্টিনিউ হচ্ছে, আমি 6টা হয়তো যতক্ষণ পর্যন্ত ক্লাস কন্টিনিউ হবে ততক্ষণ পর্যন্ত তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ।